দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, রাজা বিনা রাজ্য আটক যায় না। এই কথাগুলো প্রবাদে আছে। তাই আমি বললাম, আর কেন বললাম সেটাও আমি তোমাদেরকে বলছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে পূর্ণিমা বলতে আজকে হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা। বলে এই পূর্ণিমাটাকে নাকি খুব ভালো পূর্ণিমা। পূর্ণিমা প্রত্যেকটাই ভালো হয়, কিন্তু তার মাঝেও আবার কিছু কিছু বাধা ধরা আছে, সেইগুলো বলে খুব ভালো পূর্ণিমা। আজকে যেহেতু রাস পূর্ণিমা বা কিছু একটা বটে, আমি সঠিক জানি না। তবে আমাদের বলছিল, আমার বাবার বাড়ি থেকে ফোন করেছিল যে এই পূর্ণিমাটা ভালো পূর্ণিমা। তবে মানের বাড়িতে আমি অনেকটা সকাল, তোমাদেরকে তো দেখালাম ঘড়িটা, আর তার থেকেও অনেকটা আগে উঠেছি আমি। আর ঠাকুরমশাই আসবে অনেকটা সকালে। তার আগের দিনে আমাকে বলে গেল যে ৭টা ৭:৩০ হবে আসতে। আমি ঠিক আছে, আমি জোগাড় করে দেবো। আমার আগে ও উঠে তাকিয়ে থেকে বাসনগুলো পেরে ধুয়ে দিয়েছে, বাসনগুলো ধুয়ে দিয়েছিল আর সিংহাসনটা পেতে দিয়েছিল। তারপর আমাকে ডাকলো, আমি উঠে স্নান করলাম, মানে বাড়ির কাজগুলো করলাম, করে স্নান করলাম। আর ও আম পল্লব, তারপর ফুল, বেলপাতা এগুলো তুলতে চলে গেল। আমি বললাম এতটা ভোরে যেও না, কেননা এখনও ভোর, মানে অনেকটাই ভোর, ৫টা ১৫। তখন ভোরটা, আর শীতকালের দিনে তাও ভোরটা অনেকটাই। তবু বলে না, আমাকে আবার বাইরে বেরিয়ে যেতে হবে তো। ঠিক আছে, তুমি তুলে দাও। আর আমি এদিকে স্নান করলাম, স্নান করে এদিকে আলপনা সমস্ত কিছু জোগাড় করতে চলে এলাম। মাঝে মধ্যে মাকে ফোন করছি, মাঝে মধ্যে নয়, মানে ওই ১০ মিনিট ২০ মিনিট পর পর মাকে ফোন করছি যে মা কোনখানে কোন জিনিসটা আছে। কেননা পুজোর জিনিস সমস্ত কিছু মাই রাখে, সমস্ত কিছু মা রাখে, আমি সেগুলো জানি না। তাই মাকে ফোন করে করে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে। আর মাও আমাকে ফোনে বলে দিচ্ছে এখানে এই জিনিসটা আছে, এখানে এই লাগে। আমি পূর্ণিমা পুজো জোগাড় করি না বলে জানি না কোনখানে কী লাগে, কোনখানে কটা কলা লাগে, বা কিচ্ছুই জানি না বলতে গেলে। তারপর দেখো, আমাদের না পূর্ণিমা পুজোতে আমাদের আরতি হয়। তাই আমি সন্ধে প্রদীপ, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু সাজিয়ে রাখছি। আর ওর বাপি তো চলে গেছে বেলপাতা, তারপর আমপল্লব, ফুল এগুলো আনতে, এখন আসেনি। আর সোনাইকে আমি উঠিয়ে দিয়েছি, সোনাই পড়তে বসেছে, ওর হোমওয়ার্ক বাকি আছে বলে পড়তে বসেছে। 7টা থেকে আবার ম্যাথের টিচার আসবে, আর 8:30 থেকে ইংলিশ টিউশনি পড়তে যাবে, ওই জন্য ও হোমওয়ার্ক করছে। আর দেখো, আমি পঞ্চপ্রদীপগুলো সাজিয়ে দিলাম। পঞ্চপ্রদীপ ঘি দিয়ে সাজিয়েছিলাম, দিয়ে মাপগুলো ঘি দিয়ে পুরো না পারলেও তো একটুখানি তেল দিয়ে দিবি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কেউ, কথাটা সত্যি। যখন মা পূর্ণিমার পুজো জোগাড় করে, আমি বলতাম যে না, পূর্ণিমার পুজো জোগাড়তে কত আর দেরি লাগে। মা অনেকটা দেরি লাগাতো, মানে মাও অনেকটা ভোরে উঠে পূর্ণিমার পুজো জোগাড় একা হাতে করতো। আমি এটা কিছু মনেই করতাম না, না কত তাড়াতাড়ি করা যায়। কিন্তু আজকে যখন আমি করছি, তখন মনে মনে ভাবছি সত্যি মা যে এত দেরি করে, তা তো মায়ের বয়স হয়েছে, মা তো একটু আস্তে আস্তে করবেই। তা মা কত দেরি লাগায়, কেন লাগায়, এবার আমি বুঝতে পারছি। যে আর এগুলো তো আমাকে করতে হয় না, এগুলো দিকে আমি আসি না, কিচ্ছু না। হয়তো পুজোর সময় একবার বসি, ব্যাস, আরতির সময় একবার বসলাম, শান্তির জল নিলাম, ব্যাস, আর কিছু না। কিন্তু আজকেও আমি খুব মাকে মিস করছি, কেননা এই কাজগুলো মা মা যদি থাকতো, আমার কিন্তু এতটা পরিশ্রম হতো না। পরিশ্রম বলতে আমি পূর্ণিমা পুজো জোগাড় করছি বলে পরিশ্রম হচ্ছে সেটা বলছি না, সমস্ত কিছুই। একটা বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে, হয়তো ২ দিন কিছু মনে হবে না, তারপর যদি অনেক দিন হয়ে যায় তখন তাকে খুব মিস করা হয়। মানে মা যে বাড়িতে থাকে, মা একটা ঘরে থাকে, আমি একটা ঘরে থাকি, ঠিক আছে, কিন্তু মা থাকে তো, এইটা একটু খারাপ লাগছে, জানো তো। তাই আমি তাদেরকে অনেকবার বলছি যে দেখো, মা যদি থাকতো আজকে কিন্তু আমাকে এগুলো করতে হতো না। বা আমি পূর্ণিমা পুজো জোগাড় করতাম, মা বাকিগুলো করতো। দেখো এই পানটা কেমন যেন, জানো তো, এই পানের উপরে না সেই ওর বাপি ওই যে কী বলে যে পানি ফলগুলো উপরে রেখেছিল, তো এখন কালো মতো হয়ে গেছে। যাই হোক, ওর বাপি দাঁড়িয়ে আছে আমার পেছনে, ও বলে বলে দিচ্ছে। আর এদিকে মাকেও ফোন করছি। আর ওর বাপি কিন্তু এসব দিক থেকে খুব জানো তো, ও খুব ভালো এসব ঠাকুরদের জোগাড় করতে পারে। তাই দেখো, ও বলে দিচ্ছে আর আমি এদিকে ঠিক মতো করে সাজিয়ে নিচ্ছি। আর তার মাঝে তো মাকে মাঝে মধ্যে ফোন করছি। মাকে ফোন করা এই কারণে যে মা, মানে কোথায় জিনিসগুলো কোথায় কী রেখেছে না রেখেছে সেইগুলো খুঁজে পাচ্ছিলাম না, তাই মাকে ফোন করা। তারপর দেখো, প্রদীপ আমার সাজানো হয়ে গেল, পঞ্চপ্রদীপ সাজানো হয়ে গেল, আমার আটনটা, আমার নারায়ণের আটনটাও পাতা হয়ে গেল। আর এখন আমি ফলগুলো কাটবো না, কেননা এখন তো তোমার 6টা 6:30 বাজছে, এখন কাটবো না। ঠাকুরমশাই আসবে, আবার ফোন করেছিল, বললো কি যে আমি 8টা 8:30 হবে। তাহলে 8টা 8:30 মানে এখন থেকে ফলগুলো কাটলে কেমন হয়ে যাবে, তাই ভাবলাম না, এখন থাক, যখন ঠাকুরমশাই আসবে ঠিক 8টা 10-15-তে আমি ফলগুলো কেটে দেবো।
তো এমনি সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়ে গেল, এমনি ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী সমস্ত কিছু। আর এই নৈবেদ্যটা মা এইভাবে সাজায় নৈবেদ্যটা, তাই আমি এইভাবেই সাজাচ্ছি আর বাপিও বলে দিচ্ছে এইভাবে সাজাও। দেখো সব জায়গায় সব পূর্ণিমার পুজো যে একরকমই হবে তার কোনো মানে নাই। হয়তো অনেক রকম মানে অনেক জায়গায় অনেক রকম। যেমন আমার বাবার বাড়িতে পূর্ণিমা পুজো যখন হয় তখন আমাদের যেহেতু নারায়ণ আছে, শিলামূর্তি আছে দামোদর, আমাদের শুধু একটা পান, একটা সুপারি আর এই গোটা একটা কয়েকটা পইতে এগুলো লাগে। আমাদের ৫ টা করে লাগে না। আর আমাদের আটনও পাততে হয় না। যেহেতু আমাদের শিলামূর্তি নারায়ণ আছে তাই আমাদের পাততে হয় না। আমি ছোট থেকে ওইরকমই দেখে আসছি। আবার বিয়ের পর শাশুড়ি মা দেখেছি আটন পাতা, আর আটন পাতা আমার দিদির বাড়িতে হয় আটন পেতে। এই নারায়ণের সিংহাসন এরকম আটন পেতে হয়। তাই আমি সমস্ত কিছু জানি না। তাই ওর বাপিকে আমি বলছি এই যে ঘটিতে যে আমি মানে ঘরটাতে যে স্বস্তিকের চিহ্নটা আঁকবো সেটাও কিন্তু স্বস্তিক চিহ্নটা আমি কিন্তু জানি না। ওর বাপি আমাকে বলে দিচ্ছে। আমি এঁকে নিচ্ছি। আর এগুলো মা করে। মায়ের কাছে তখন আর গ্রাহ্য হয়নি জানো তো। এবার আমি বলছি মনে করছি যে মা যখন পূর্ণিমা পুজো জোগাড় করে আমার কিন্তু বসে থেকে দেখা উচিত। কেন আজকে যে মা বাড়িতে নেই, আজকে আমাকে কতটা মানে ইয়েতে পড়তে হচ্ছে, অসুবিধায় পড়তে হচ্ছে। যে আমি যদি নিজে জানতাম তাহলে আমাকে কাউকে জিজ্ঞেস করতে হতো না, নিজে করতে পারতাম। তাই আমি বলছি ওর বাপিকে, দেখো মা যখন পূর্ণিমা পুজো জোগাড় করে আমি যদি বসে দেখি বা এক বাটি করে এসেছি দেখে নিই তাহলে হয়তো এই অসুবিধায় পড়তে হয় না। তারপর দেখো আমি ওখানে স্বস্তিক চিহ্নটা আমার বাপিকে জিজ্ঞেস করে এঁকে নিলাম। তারপর আম পলাবে সিঁদুর দিয়ে দিলাম। দিয়ে এইটাতে আমাদের মানে ঘরটা বসায় মা। মায়ের কাজ জানো তো খুব সুন্দর মায়ের কাজ। এখানে যে এই যে ঘরটা বসায় তার জন্য একটা মাটির একটা চৌকো মতো করে রেখেছে। এটা যখন পুজো হয়ে যায় আবার এটা একটা ক্যারি প্যাকেটে ভরে রেখে দিই। আর এটাতে দেখো স্বস্তিক চিহ্ন আঁকা আছে। এটাতে দিলাম, দিয়ে অল্প দুটি ধান দিয়ে দিলাম। ধান দিয়ে ঘরটা আমি বসিয়ে দেবো। ঠাকুরমশাই এসে জল ভরে নেবে। আর ঘরটির ভিতরে ওর বাপি বলল যে একটা সুপারি দিয়ে দাও। পুজো জোগাড় হয়ে গেল। কালকে রাত্রিবেলায় ওর বাপি সবজি নিয়ে এসেছিলো। কালকে রাতে আর রাখা হয়নি। আমি তুলে রেখে দিয়েছিলাম। আজকে সেই সবজিগুলো আমি ঢেলে রাখছি। ফ্রিজের যে ট্রেটা বের করেছি, আলু বাড়ন্ত হয়ে গেছিলো, অল্প ছিল। আজকে ২ দিন হতো আলু, তারপর আর হতো না। তাই ওর বাপি কালকে রাত্রিবেলায় আলু, পটল, কুমড়ো, বেগুন এগুলো নিয়ে এসছে, উচ্ছে এগুলো নিয়ে এসেছে। আর পটল আমার আছে বাড়িতে জানো তো, পেকে গেছে। যে মানে কি জানো তো, খাবার লোক নেই। সোনাই ঘরে ভালো খেতে চায় না আর আমি আর কত খাবো। বাপিও রাতে আসে, কোনোদিন খেয়ে আসে, কোনোদিন খায় না এইরকম। তারপর দেখো এইগুলো সবজিগুলো আমি ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তারপর আমি সবজিটা কেটে নেবো। সবজিগুলো জায়গায় রেখে দিলাম। তারপর দেখো সবজি কাটতে চলে এসেছি। আজকে আমি নিরামিষ কুমড়োর তরকি করব, আর পটল আর সর্ষে করব, আর আলু ভাতে করব, বেগুন ভাজবো। দেখি বললাম না যে মা যদি উপোস করে তাহলে আমি আর করব না, আর মা যদি না করে তাহলে আমি করব। কুমড়ো তরকারিটা তো করি, মুড়ি বা রুটি, আর রুটিও আছে জানো তো। ওই রুটিগুলো ভাবছি আমি তেল দিয়ে ভেজে নিয়ে আমি খেয়ে নেবো। আর সোনাইকে মুড়ি দিয়ে দেবো। আর সোনাই আজকে স্কুল নাই, স্কুল ছুটি। আর ওই জন্যে ভাতটা এখন এত তাড়াতাড়ি বসাবো না। যদি সোনাই একা খায় তাহলে সে অনেকটা লেটে বসাবো, সোনাই একার মতন তো। আর আমি যদি খাই তাহলে একটু তাড়াতাড়ি বসাবো। দেখো একটা কচু দিয়ে দিচ্ছি কুমড়োতে, আলু দিলাম আর কুমড়ো। अतः गन्धपुष्पैः सिद्धिदाता ॐ गां गणपतये नमः। गणपतादि पञ्चदेवता नानादेवता सहिते भगवान् सत्यनारायणाय नमः। ॐ गन्धद्वारां दुरादर्शां नित्यपुष्टां परिशीलिं ईश्वरीं। পুজো হয়ে গেল। এরপর আমি প্রসাদগুলো বাটি সবাইকে দিয়ে দেবো। তাই মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে সমস্ত প্রসাদ যারা আছে ওপরে ভাইদেরকে দিই। তারপর এখানে যে কাঠের কাজ করে মিস্ত্রিগুলো তাদেরকে দিই। পাশে বাড়ি আছে তাদেরকে দিই। আর কুমড়ো তরকারিটা আগে করে নিয়েছি নিরামিষ। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একদিকে পুজো হচ্ছিলো, একদিকে রান্না মানে তরকারি বসিয়েছিলাম, কেননা সোনাই খিদে পাবে। তাই দেখো কুমড়ো তরকারি হয়ে গেছে। আর সোনাইকে খেতে দেবো। আর যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাও চাপিয়ে দিলাম। দুধটা গরম করে নেবো। নিয়ে তারপর ওই যে পটল বললাম পাকা পটল আছে, সেই পটল আর সর্ষে দিয়ে করে দেবো ওর বাপির জন্য রাত্রে। দেখো পটলগুলো আমি কেটে রেখেছি। আর এই বেগুনটা নিয়ে এসেছি। ও সোনাই বললো মা ভেজে দাও। আর বেগুনটা কেমন যেন রঙটা জানো তো, আমি এমনি সাধারণত বেগুনের মতো নয়, একদম আলাদা কালারটা। তাই দেখি ভেতরটা আবার কেমন পোকা না কি দেখি। আর মুখের কাছটা কেমন যেন। আমি সোনাই বলছি সোনাই বীজ হবে। আর দেখো সত্যিই তাই বীজ হয়ে গেছে। সোনাই বেগুন ভাজা দুধ ভাত খেতে খুব ভালোবাসে। তাই ওর জন্য আমি বেগুনটা কেটে দিচ্ছি। কিন্তু বেগুনটা কাটলে কী হবে,
বেগুনের ওপরটা একদম বোঝা যাচ্ছিল না যা পোকা, মানে ভেতরে পোকা থাকবে। আর দেখো পোকা। যাই হোক, ওটা আমি ছুরি করে তুলে ফেলে দিলাম। আর আমার নুনের কৌটোতে নুন ছিল না, সোনাইকে বললাম ঢালতে। আর সোনাই দেখো আমার নুনটা কৌটোতে জায়গায় ঢেলে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।